নমস্কার, আপনারা দেখছেন ট্রাইভ টিভি বাংলা। আপনাদের সঙ্গে আমি শান্তনু। নীতি নির্ণয়ন আর দুর্নীতির আরও একটি পর্ব নিয়ে আপনাদের সামনে আমি এসে উপস্থিত হলাম। নীতি নির্ণয়ন আর দুর্নীতি ধারাবাহিকভাবে আপনারা বিভিন্ন পর্ব দেখছেন এবং যে সমস্ত দুর্নীতির অভিযোগ রাজ্য সরকারের বিরুদ্ধে উঠছে, আমরা বিভিন্ন রাজনৈতিক দল, বিজেপি, কংগ্রেস, সিপিএম, শাসক দলের হয়ে যারা কথা বলেন আমাদের স্টুডিওতে আসছেন এবং আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন, এবং যারা রাজনীতির সঙ্গে যুক্ত নন তাদেরকেও কিন্তু আমরা আনছি আপনাদের সামনে। রাজনৈতিক বিশ্লেষকরা আসছে আপনাদের সামনে, এসে অধ্যাপকরা আসছেন আপনাদের সামনে এবং এসে বিশ্লেষণ করছেন যে এই দুর্নীতি অভিযোগ, ভুরি ভুরি অভিযোগ যে উঠছে সেই নিয়ে কী ভাবছেন মানুষ। পুলিশের রোল কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, ভীষণ গুরুত্বপূর্ণ। কেন বলছি? কারণ এসএসসি চাকরিহারাদের যেমন লাঠি এবং লাথি দুটোই পুলিশ মেরেছে, ঠিক সেভাবেই অন্য ক্ষেত্রে টেবিলের তলায় লুকিয়েছে। আবার দেখুন, কসবা গণধর্ষণ কাণ্ডে সুপার অ্যাক্টিভনেস, প্রোঅ্যাক্টিভ, সঙ্গে সঙ্গে অ্যারেস্ট হয়ে গেল। তাহলে এই যে দুরকম ডাবল ফেসড, দুমুখ যাকে বলে, এই নিয়ে কিন্তু আমাদের মনে প্রশ্ন। পুলিশ না থাকলে রাজ্য সরকার, পুলিশের কোঅপারেশন না থাকলে রাজ্য সরকার কোনোদিন, সামনে ভোট আসছে, খুব ইম্পর্টেন্ট পুলিশের রোল কি। তাই জন্য আজকের পর্বে আমরা আপনাদের সামনে যিনি আমাদের অতিথি আছেন, আপনাদের খুব পরিচিত, আগে প্রথমে পরিচয় করে দেবো আপনাদের সঙ্গে কথা না বাড়িয়ে। আমার বাদিকে বসে আছেন প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য। অরিন্দমবাবু, আপনাকে ট্রাইভ টিভি বাংলা স্টুডিও, আপনি প্রথমবার এসেছেন, স্বাগত, এবং নীতি নির্ণয়ন আর দুর্নীতি অনুষ্ঠানে স্বাগত। আমি প্রথমে যেটা দিয়ে শুরু করলাম, পুলিশ লাঠি এবং লাথি দুটোই চাকরিহারা শিক্ষকদের, তাদের কপালে জুটলো। এখানে তারাও এসছেন, তারাও এসে একই কথা বলেছেন। আপনার প্রাথমিক রিয়াকশন নেবো, আগে সেটা নিয়ে। না, ঠিকই বলেছেন। প্রথম কথা হচ্ছে কি, ট্রাইব শাইনকে অসংখ্য ধন্যবাদ জানাই, টিভি চ্যানেলকে। কারণ এই ট্রাইব শাইন যে ইনার মিনিংটা অত্যন্ত সুন্দর, সেটা হচ্ছে উপজাতিদের আজকে হচ্ছে উজ্জীবিত করা। এবং আপনারা নীতি যে কথাটা বলেছেন, আইডিওলজি অ্যান্ড প্রিন্সিপাল, দুটো অনেক ডিফারেন্স আছে। আইডিওলজি হচ্ছে কি চিন্তাধারা, আর হচ্ছে প্রিন্সিপাল হচ্ছে আচরণবিধি। এই আচরণবিধিটা সব ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য, সেটা হচ্ছে পুলিশই বলুন, সাধারণ মানুষ বলুন, নাগরিক বলুন, প্রত্যেকের। আজকে আপনি প্রথম যে ইস্যুটা করলেন চাকরিহারাদের, খুব দুর্ভাগ্য, ভীষণ দুর্ভাগ্য। আমার টিয়ার্স, আমার স্টার্টেড রোলিং থ্রু মাই চিক, আমার চোখ দিয়ে জল এসে যায়। কারণ আপনারা জানেন 2016 সালে মেনটেনিং অল ফর্মালিটিস, এই সমস্ত ছেলে মেয়েগুলো, শিক্ষিত সমস্ত ছেলে মেয়েগুলো সরকারি বিধিনিষেধ সমস্ত কিছু মান্যতা দিয়ে আর চাকরিতে বসেছিল। সেই চাকরিটা তারা আজকে পেয়েছিল, কিন্তু পরবর্তীকালে আমরা ধারাবাহিকভাবে দেখলাম, আমি বুঝতে পারি না যে আজকে এইটার ইস্যু নিয়ে হাইকোর্ট যে ডিসিশন দিচ্ছে, ডিভিশন যে ডিসিশন দিচ্ছে, ডিভিশন বেঞ্চ, হাইকোর্ট, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস যেটা ডিসিশন দিচ্ছে, সেটা নিয়ে আজকে নানা রকম আলোচনা হচ্ছে। আপনি দেখবেন একটা জিনিস খুব মজা, সেটা হচ্ছে আরজিকর ইস্যুটা আপনি বললেন। আরজিকর ইস্যু দেখবেন যে শিয়ালদা আদালতে যে রায়টা দিয়েছিল 1 থেকে 72 পৃষ্ঠা, তার মধ্যে আপনি দেখবেন কন্টামিনেটেড কথাটা লেখা আছে। তার মানে ভেজাল এবং দূষিত করা হয়েছিল যাতে এভিডেন্সগুলো লোপাট হয়ে যায়। ইউল বি সারপ্রাইজ টু নো, আজকে আপনাদের এই টিভি চ্যানেলের প্রত্যেক দর্শকবৃন্দতে জানাই, আপনারা দেখবেন এই যে হাইকোর্টে যখন নাকি পর্যালোচনা হয়, যখন সমস্ত এসএসসি যখন নাকি সমস্ত প্রডিউস করে, সেখানে কিন্তু টেন্টেড কথাটা লেখা আছে। একদম আপনি দেখুন ওটার সাথে কি সুন্দর বিল, রাজ্যটক। তার মানে দেখা যাচ্ছে যে সাধারণ মানুষের যে হাহাকার, আজকে ছাত্রছাত্রীদের যে চিৎকার, তাদের মা বাবার অসহায় অবস্থা দেখে আমার খুব কষ্ট লাগে। জানেন, কষ্ট লাগে এই কারণেই যে ছেলে মেয়েগুলো, তাদের ভবিষ্যৎ আজকে ধূলিসাৎ হয়ে যাচ্ছে। আজকে আপনি আমাকে বলুন না, আমরা আজকে আলোচনা করছি ঠিকই, যে অনেককে দেখলাম দুর্গাপুজোর সময় তাদের সন্তান বাচ্চাকে নিয়ে পর্যন্ত বসে আছে। তাহলে আমরা যারা বিবেকহীন মানুষ, আমরা যারা রাজনীতি বলি, আমরা যারা রাজনীতি করি, তাহলে আমাদেরকে একটু ভেবে দেখা দরকার নেই যে ওদের কি অপরাধ ছিল তাদের। তাহলে এখন প্রশ্ন হচ্ছে কি, আমি বলবো প্রশ্নটার উত্তর, আমি জীবনে অনেক ভুল করেছি ভাই, অনেক ভুল করেছি। কেন ভুল করেছি? যে সমস্ত চোরেদের ধরেছিলাম তাদের মাল উদ্ধার করেছিলাম, যে সমস্ত ডাকাতদের ধরেছিলাম তাদের মাল উদ্ধার করেছিলাম অ্যাজ পার দ্য ডাইরেকশন অ্যান্ড ইন্ডিয়ান পেনাল কোড সেকশন আন্ডার 411 অ্যান্ড 412। কি দরকার ছিল তাদের ধরার পরে তারা জেলে গেল, তাদের ধরা পড়ে তাদের পরিবার নষ্ট হয়ে গেল, স্ত্রী জানতে পারলো সে চুরি করে, ডাকাতি করে। আজকে এই যে সরকারের
বর্তমান যা পরিস্থিতি দেখছি, তাদের যে আইডিওলজিটা, যে চোরেদের পাশে দাঁড়িয়েছে, যেটা আজকে হাইকোর্ট বলছে, তাহলে চোরেদের যারা চুরি করেছে তাদের পক্ষ হয়ে লড়ছে। ইট ইজ বিয়ন্ড টলারেন্স অফ হিউম্যান বিং, এবং ইট ইজ শেমফুল, ডিসগ্রেসফুল, পেইনফুল বিং দ্য পিপল অফ ওয়েস্ট বেঙ্গল। কিন্তু অরিন্দম দা, ঠিক সেই পুলিশই কিন্তু টেবিলের তলায় লুকছে এবং কসবা গণধর্ষণ কাণ্ড যেটা বললাম, এই প্রোঅ্যাক্টিভনেসটা কী করে বেড়ে গেল? দেখুন, আপনারা বোধহয় অনেকে জানেন যে কি বলবো, আমাদের ইন্ডিয়াতে টোটাল স্টেট হচ্ছে কত, 28, আর কেন্দ্রশাসিত 8, তার মানে 36টা স্টেট। তো 36টা স্টেটেই প্রত্যেক রাজ্য সরকার দেখবেন বলবে, মানে আমাদের হচ্ছে গিয়ে বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল। কিন্তু আপনি আজকে বলুন, দর্শক কিন্তু আপনাদের একটু জানাচ্ছি, এখন বাই BYটা BUY হয়ে গেছে, অফ দ্য OF হয়ে গেছে, আর ফর যেটা আছে FOR সেটা FAR, ফার হয়ে গেছে। সব জায়গায় আপনি দেখুন। অতএব এই জন্য আমি আপনাদের বলি, পুলিশ অ্যাক্ট চেঞ্জ করতে হবে। কারণ ইন্ডিয়াতে যে পুলিশ অ্যাক্টটা অনেকে ধারণা নেই, পুলিশ অ্যাক্টে স্পষ্ট বলা আছে ভারতের যত পুলিশ থাকবে তত রাজ্য সরকারের অধীনে থাকবে। কিন্তু সুপ্রিম কোর্ট, আপনারা বোধহয় জানেন, 2006, 2016-তে একটা রিপিট করেছিল যে আজকে সিকিউরিটি কমিশন তৈরি করতে হবে। এবং আমি আপনাদের বলে দিচ্ছি, রাজ্য সরকার কিন্তু একমাত্র রাজ্য সরকার যে স্টেট সিকিউরিটি কমিশন করেছিল। আরও আপনাদের একটা বলে দিই, নেতাজি সুভাষচন্দ্র বোস ইন দ্য ইয়ার 1938-এ ন্যাশনাল প্ল্যানিং কমিশন করেছিল। সেখানে রাজ্য সরকারের সাথে কেন্দ্রীয় সরকার, ছেলে মেয়েদের চাকরি, সমস্ত কিছু। একমাত্র ওয়েস্ট বেঙ্গলে স্টেট প্ল্যানিং কমিশন করেছিল। আপনি দেখুন। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, যদি তাই করা হয়ে থাকে তাহলে এত হাহাকার কেন? স্টেট সিকিউরিটি কমিশন যদি করা থাকে তাহলে 2018, 2019, 2021, 2023 এত মানুষের মৃত্যু কেন? আজকে এতগুলো ভারতবর্ষে এতগুলো ইলেকশন হচ্ছে, বাই ইলেকশনও দেখুন আজকে কি পরিস্থিতি, গুলি করে মারা গেল। আপনাকে আবার বলে দিচ্ছি যে 2023-এর আগে স্টেট সিকিউরিটি কমিশন করেছিল। আপনাকে মনে আছে 2023-এ আজকে 56 জন মানুষের মৃত্যু হয়েছিল, এবং তার মধ্যে সংখ্যালঘু সম্পদ মারা গেছিল 24 না 26 জন। তার মধ্যে আবার ভাঙড়ে মারা গেছিল 7 জন। এই তো ভাঙড়ের রিসেন্ট ঘটনা। আপনি যেহেতু বলছেন, আমি আপনাকে বলছি যে তাহলে আপনি আমাকে বলুন, ভাঙড়ে মারা গেছে সেটা যদি ইস্যু হয় না, আমি আপনাকে বলে এখন পর্যন্ত 10 জন অ্যারেস্ট হয়েছে। কিন্তু আমি আপনাকে বলছি, আমরা পর্যালোচনা করব না যে পশ্চিমবঙ্গে কেন একের পর এক মানুষের মৃত্যু হচ্ছে। আপনারা দর্শকবৃন্দ, আপনারা মনে রাখুন, আমি কাশ্মীর 2 বার ঘুরে এসেছি। 2024-এ যে কাশ্মীর ইলেকশন হলো, আপনারা শুনলে অবাক হবেন, আপনারা অনেকে আমার থেকে ভালো জানেন। সেটা হচ্ছে কাশ্মীরের 3টে ফেজে ইলেকশন হয়েছে। আপনারা একটা দেখাতে পারবেন সামান্যতম আজকে ব্লাডশেড হয়েছে? আপনারা দেখাতে পারবেন যে ওখানে 90টা সিট, সেখানে 49টা সিট যখন আজকে ওমর আবদুল্লাহ বাহিনী পাচ্ছে, সেখানে বিজেপি তো আজকে জোর করে ওখানে বুথ দখল করতে পারতো। দেখেছেন কি? হয়নি। উড়িষ্যাতে দেখুন আজকে কিভাবে আজকে পালা বদল হলো। কিন্তু আমার ওয়েস্ট বেঙ্গলে কেন হচ্ছে? কি কারণে হচ্ছে? মাননীয় মুখ্যমন্ত্রী যে 56টা প্রকল্প করেছে, ভারতবর্ষে কোনো জায়গায় করা হয়নি, কোনো জায়গায়। আমি বলছি কন্যাশ্রী থেকে শুরু করে রূপশ্রী থেকে সব জায়গায়। তাহলে যারা নাকি আজকে ইমপ্লিমেন্টেশনের দায়িত্বে আছে, দে উইল বি রেসপন্সিবল ফর দিস। চতুর্দিকে আমি নিজে পুলিশ অফিসার হয়ে আমি বিস্মিত হই যে সন্দেশখালীতে যা ঘটনা 2019 থেকে শুরু হয়েছে, আজকে এই যে শাহজাহান দিনের পর দিন সাধারণ মানুষের উপর অত্যাচার, নারীদের যে আজকে মান সম্মান ধূলিসাৎ করে দিয়েছিল 2019 সাল থেকে, 3 জন খুন হয়েছিল। এবং শুধু তাই নয়, 2021 সালে এই যে সিদ্দিকুল্লাহ চৌধুরী মন্ত্রী মহাশয়, উনি গিয়েছিলেন ত্রাণ নিয়ে। আপনারা বোধহয় মনে আছে যে সরবেরিয়াতে উনি ত্রাণ নিয়ে গেছিলেন, একজন মন্ত্রী। ওকে আজকে এই শাহজাহান আজকে কলার ধরে ট্রেনে নামিয়ে ওখান থেকে গালিগালাজ করে তাড়িয়ে দিয়েছিল। উনি ফিরে এসে আজকে মৌনব্রত পালন হচ্ছে। কেন বলছি? ত্রাস সন্ত্রাস ঘটনা, চুরি ছিনতাই, মাতাল সুপরিকল্পিত ডাকাতি, ধর্ষণ, অসহায় মায়ের চিৎকার, শিশুর হাহাকার, মায়েদের চিৎকার, এছাড়া আমরা কি দেখতে পাচ্ছি? রাজনীতিবিদ, আমি আপনাকে দীপ্ত কণ্ঠে বলে দিচ্ছি যে আমাদের এখানে কি নেই বলুন? ভালো ভালো রাজনীতিবিদ আছে, ভালো ভালো IPS অফিসার আছে, সব কিছু আছে। ইনস্পাইট অফ দিস কেন আজ মনে হয় যারা নাকি আজকে শিক্ষকতা করছে, যারা আজকে IPS হচ্ছে, যারা আজকে MLA হচ্ছে, যারা LLB করছে, ডিগ্রি পে করে অনেকে ডিগ্রি পেয়ে যাচ্ছে, যেটা হচ্ছে আমাদের খুব লজ্জা লাগে। আজকে নানা রকম কোশ্চেন আসছে, আদৌ কি তারা LLB পাস করেছে? আদৌ কি তারা শিক্ষকতার যোগ্যতা? বড় প্রশ্ন তুললেন। একদমই।
একদমই। অরিন্দম দা, আমি একটু অন্যরকম প্রশ্ন করি। আজকেও আপনার নাম্বারে কিন্তু আপনার যখন আপনি চাকরি করতেন সেই ছবি দেওয়া হোয়াটসঅ্যাপে আপনার, আজকে আর সেই দিন যখন আপনি দায়িত্বে ছিলেন, এত আপনি বললেন একটু আগে আপনার কর্মজীবনের ক্ষেত্রে কি পার্থক্য অরিন্দম দা? কোথায় গোড়ায় কি গন্ডগোল? দেখুন, প্রথম কথা হচ্ছে আমি যেমন কংগ্রেস আমলে চাকরি করেছি, বামফ্রন্টের আমলে চাকরি করেছি, এই শাসক মানে তৃণমূল সরকারের আমলে চাকরি করেছি। নিশ্চয়ই স্বীকার করবে বামফ্রন্ট আমলে অনেক অত্যাচার হয়েছে, নিশ্চয়ই, অস্বীকার করার কোনো রাস্তা নেই। কিন্তু এই রকম দেখিনি, আমি আপনাকে বলছি এই রকম দেখিনি। আমরা যখন কাজ করতাম পঞ্চায়েতে ভোট হতো হচ্ছে কি ম্যানুয়াল ভাবে, এখন কত সাইন্টিফিক ইউজে হচ্ছে। আগে আমরা সারা রাত থাকতে হতো, এখান থেকে কত চিন্তা হতো, আনার সময় চিন্তায়। আপনি আজকে দেখুন আধুনিক প্রযুক্তির মাধ্যমে যেভাবে আজকে ভোট হয়ে যাচ্ছে, আপনি দেখুন না, আই উইল গিভ এন এক্সাম্পল। চতুর্দিকে আপনি দেখুন আজকে কিভাবে ভোটগুলো হচ্ছে, সেখানে মানে আকাশ আর পাতাল পার্থক্য ভাই। আমি আপনাকে বলছি যেভাবে নাকি আজকে অত্যাচার হচ্ছে, সাধারণ মানুষ ভোট দিতে পারছে না। আমি আপনাকে বলছি যে আমি গত বছর একটা টিভি চ্যানেলে ছিলাম, সেই সময় যখন ভোট হচ্ছে আমাকে ফোন করছে যে স্যার আমরা ভোট দিতে পারছি না। আবার একটা নতুন ট্রেন্ড শুরু হয়েছে, আমাকে ফোন করে বলছে স্যালোটেপ লাগিয়ে দিয়েছে স্যার, আমরা আধ ঘন্টা 15 মিনিট দাঁড়াচ্ছি, আমরা খুঁজেই পাচ্ছি না প্রার্থীর কোন জায়গাটা স্যালোটেপ কি লাগিয়ে দিয়েছে। আমাকে ফোন করেছিল। শুনুন দর্শকবৃন্দ, আপনাদের বলে রাখি, গতবার যে ইলেকশনটা হয়েছিল সেই সময় মিস্টার রাজীব কুমার ছিল ইলেকশন কমিশনার, সৈকত বাবু নাম দিয়েছিল। এই নাম্বারে আমি ওনাদের বলেছিলাম আপনারা ফোন করুন, কেউ ফোন ধরেনি। আমি ফোন করেছিলাম, হ্যাঁ আমি দায়িত্ব নিয়ে বলছি, এই ইলেকশন কমিশন মিস্টার রাজীব কুমার, ওনাকে আমি ফোন করেছিলাম টু লুক ইনটু দিস, কিন্তু বিয়ে বাড়ির সানাইয়ের মতো বেজে গেছে। আপনাদের অভিজ্ঞতা থাকবে, আপনারা দেখুন যে এরা সমস্ত 10-15টা নাম্বার দিয়ে রাখবে, একটাও ধরে না। তা নয়তো এত অরাজকতা কেন? আমি আপনাকে জানতে চাচ্ছি এই কারণেই যে ওয়েস্ট বেঙ্গলের যেখানে আজকে রবীন্দ্রনাথ, যেখানে আজকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, যেখানে আজকে নজরুল ইসলাম রয়েছে, যেখানে আজকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রয়েছে, অন্য স্টেটে তো কেউ নেই। সংস্কৃতির পীঠস্থান হচ্ছে আমার এই বাংলা। এই বাংলা আজকে ধূলিসাৎ হয়ে গেছে। কেন? আপনি যান না, রাজস্থানে যান, দিল্লিতে যান, বাংলা থেকে আসছেন বললেই কিন্তু দেখুন আপনাকে কি বলে। আমি আপনাদের বলছি কথা যে আনস্ক্রুপুলাস পলিটিক্যাল লিডার্স, বিবেকহীন কিছু রাজনৈতিক নেতার সাথে কিছু হাই পুলিশ অফিসার সাথে একটা ক্রিমিনালদের সুন্দর মেলবন্ধন হচ্ছে। কেন আপনাদের বলছি? আমাদের বামফ্রন্ট আমলে দেখেছি যে সেই সময়ে কিছু কিছু পুলিশ অফিসার, কিছু কিছু মন্ত্রীরা আজকে ক্রিমিনালদের কন্ট্রোল করতো, তারা কথা শুনতেন। এখন ক্রিমিনালরা কন্ট্রোল করছে। আপনাদের বলে দিচ্ছি, আপনারা যদি বিশ্বাস না করেন আমি কয়েকজন জায়গায় ঠিকানা দিয়ে দেবো, দেখে আসবেন কি বর্বরতা শুরু হয়েছে। সেটা মাননীয় মুখ্যমন্ত্রী কমিউনিকেশন গ্যাপ হতে পারে, ওনার মতো আমি মনে করে থাকি, ওনার সংগ্রামকে আমি স্যালুট জানাই, কিন্তু ওনার পাশে যারা আছে, সারাউন্ডিং হয়ে আছে, তারা আজকে যে কাণ্ড কাটতে করে আছে। দেখুন আমি মহাশ্বেতাদির সাথে খুব ছিলাম, এই আপনাদের যে ট্রাইব সাইনটা আমি দেখছি উপজাতি নিয়ে আপনারা প্রজ্বলিত করছে। আমি পুরুলিয়া গেছি, আমি পুরুলিয়ার শপথটি নিয়ে গেছি। মহাশ্বেতা দেবীর নামটা আজকে বললাম এই কারণে, মহাশ্বেতা দেবী যখন এই সরকার প্রথম আসে, আপনাদের মনে আছে উনি গিয়েছিলেন এবং উনি বলেছিলেন দীপ্তকণ্ঠে যে অরিন্দম দেখো আজকে এই সরকার নারীদের কিভাবে সম্মান রক্ষা করে। আপনাদের মনে আছে মাননীয় মুখ্যমন্ত্রী সেই সময় বলেছিলেন যে সোনা খায় না খায় মাথায় দেয়, আপনারা এই সমস্ত ত্যাগ করুন। আজকে দেখুন, আমি তো ওনার সাথে ডিউটি করেছি, যারা খেতে পেত না স্টেজে আজকে সোনার হার পড়ছে গরুর দড়ি নিয়ে। আজকে আপনি দেখুন, আমি শুধু একটা এক্সাম্পল দিচ্ছি, আপনারা আমাকে ডোন্ট গেট মি রং প্লিজ, ইট ইজ মাই হাম্বল সাপ্লিকেশন টু ইউ, যে আজকে সন্দেশখালিতে শাহজাহান থেকে শুরু করে আজকে অনুব্রত মণ্ডল। আচ্ছা অনুব্রত মণ্ডলের শুধু একটা কথা বলি যে এরা কত ভয়ঙ্কর, যে আপনারা জানেন যে 2 বছর জেলে খেটেছে। আচ্ছা 51 কোটি টাকা কনফিসকেটেড করেছে, 36টা ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে, তার অপকর্মের জন্য তার একমাত্র মেয়ে আজকে তিহার জেলে খেটেছিল, তা সত্ত্বেও তাকে সভাপতি করে রেখেছে। তো এটা কি পার্টির বদনাম নয়? এটা আজকে সরকারের বদনাম নয়? সেইভাবে আপনি দেখুন হুমায়ুন কবির, সেইভাবে আপনি দেখুন আজকে, আরে ভাই আপনাদের কি বলছি আপনি শুনে রাখুন ভাই, যে সরকারের প্রশাসন আজকে একটা জেলে, প্রেসিডেন্সি জেলে বসে আজকে এই শাহজাহান আজকে থ্রেট করে জমি দখল করছে, অথচ মাননীয় মুখ্যমন্ত্রী কত সুন্দর, উনি কত পরিশ্রম করে সন্দেশখালিতে গিয়ে কত কিছু করে এসেছিলেন। কারণ যে প্রশাসন আজকে একটা সারাউন্ডিং প্লেসকে আজকে ঠিক রাখতে পারে না। দমদম জেলের অবস্থা দেখুন, মুর্শিদাবাদের জেলে থেকে আজকে এই উগ্রপন্থীদের আজকে কন্ট্রোল করছে, শুনেছেন কোনোদিনও?
তাহলে এটা প্রশাসন আছে? তাহলে সেই জেলার কেন সাসপেন্ড হবে না? কিভাবে এটা হচ্ছে আপনিও জানেন, আমিও জানি, খুব ভালোভাবে জানি। তাহলে যে প্রশাসন একটা সারাউন্ডিং জেলের ভিতরে কন্ট্রোল করতে পারছে না, সেই আজকে প্রশাসক তাহলে আজকে 10 কোটি মানুষকে চতুর্দিকে কি করে কন্ট্রোল করবে? কি করে সাধারণ মানুষ, মাননীয় মুখ্যমন্ত্রী যখন ওনার টিএমসি অফিসে যাবে, উনি হচ্ছেন পার্টি, কিন্তু চেয়ারে যখন বসবে তখন 10 কোটি মানুষের মুখ্যমন্ত্রী, তাহলে ওনাকে সেটা লক্ষ্য করতে হবে। অসহায় মায়ের চিৎকার, শিশুদের হাহাকার কেন? আপনি যে কথাটা বললেন আরজিকর ইস্যুতে, দেখুন আজকে তদন্তটা দেখুন, হ্যাঁ কি জাত অবস্থা। এক বছর হতে যাচ্ছে, অথচ দেখুন, আরে ভাই কোনোদিন শুনেছেন নাকি ডেড বডি পৌঁছাচ্ছে না, তার আগে ফোন করছে যে ইমিডিয়েট পোস্টমর্টম করে দাও? ডেড বডি পৌঁছালে পরে, আজকে আমি বলি আপনাদের যে তিলোত্তমা আজকে হতভাগিনী, সে যদি আজকে হিন্দু হয়ে জন্মগ্রহণ করেছিল, যদি মুসলিম হতো তাহলে এইভাবে ছিনিয়ে নিয়ে আজকে ডেড বডি পড়াতে পারতো না, তাহলে আজকে কবর হতো, কবর হলে কোর্টের অর্ডারে ডিজেন্টার করতো, ডিজেন্টার করে বডিটা পেতো, তার ফিঙ্গারপ্রিন্ট থেকে সমস্ত কিছু পেয়ে যেত। শুনেছেন কোনোদিনও এইভাবে একটা হিন্দু নারী তার মা বাবা তার ডেড বডি পাবে না? এইভাবে তাকে আজকে দিনের পর দিন ডেড বডি পুড়িয়ে দেওয়ার পরে, সকালবেলা মারা গেছে, আজকে ডেড বডি পুড়িয়ে দেওয়ার পরে আজকে এফআইআর হচ্ছে। আপনি কি বলছেন? আপনারা কোন রাজত্বে আমরা চাকরি করছি? আমি এক্সাইটেড হয়ে যাই এই কারণে যে আজকে 9 তারিখে 9ই আগস্ট যখন হয়, আমি 12 তারিখে আমি আরজি করে গিয়েছিলাম, এবং ওখানে জনগণ বলে একটা প্রোগ্রাম, আর ডাক্তাররা কাঁদছিল যে কিভাবে তাকে মারা গেছে, শেষ করছি। 14 তারিখে আমি সাধারণত ট্রেনে যাতায়াত করি, আমি ভ্যান্ডারে যাতায়াত করি তাদের কথা শোনার জন্য। ভ্যান্ডারে ক্যানিং থেকে আজকে কোলে মার্কেটে যাচ্ছে কাঁচামাল নিয়ে, তারা বলছে, শুনে রাখুন, তারা বলছে যে ভাইরে, একজন শিক্ষিত ডাক্তার আজকে ওইখানে কখন উলঙ্গ হয়ে আজকে আত্মহত্যা করতে পারে? একটা গ্রামের মানুষ যারা তরকারি বিক্রি করে, তারা বলছে যে একটা ডাক্তার ওভাবে কেন আত্মহত্যা করতে পারে? আর আমার কলকাতা পুলিশ 5 দিন সময় পেল, তারা আজকে প্রমাণ করতে পারছে না যে সে আজকে রেপড হয়েছে। আমি বলে দিচ্ছি আপনাকে, প্রিপ্ল্যান্ড ওয়াইজ অর্গানাইজড হয়েছে আজকে, কিন্তু আন্ডার দ্য গাইডেন্স অফ সন্দীপ ঘোষ, আবার বলছি সন্দীপ ঘোষ, আজকে কিন্তু এই নরহত্যা এবং রেপটা হয়েছে। বেশ, 1 বছর হতে গেল, আবার সেই রাত দখল। যাই হোক অরিন্দম দা, এবার একটু অন্য টপিকে আসি। যেটা আপনি বললেন, দুটো কথা বলবো, দুটো শব্দ, একদিকে হিন্দুত্ব আর অন্যদিকে বাঙালিয়ানা, বাঙালি আবেগ। অন্য রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যে বাংলায় কথা বললেই নাকি বাংলাদেশি হচ্ছে। আপনার রিয়াকশন? দেখুন, প্রথম কথা আপনি কি বলি, এই যে আত্মহত্যা করে না, সুইসাইড করে, দেখবেন সেখানে অনেকে লিখে রাখে আমার আত্মহত্যা করার জন্য কেউ দায়ী নয়, তাহলে হয়ে যাবে। ওই লেখাটা আপনাকে কিন্তু হ্যান্ডরাইটিং এক্সপার্টের কাছে পাঠাতে হবে, কি না তার ডায়েরির যে লেখাগুলো তার সাথে মিলিয়ে দেখতে হবে যে আদৌ তাকে জোর করে কেউ লিখেছে না কেউ লিখে দিয়ে গেছে কিনা। এই যে বাংলা ভাষা, আপনি আমাকে বলুন তো, আপনি যদি বাংলাদেশে যান, চিটাগাংয়েরও একটা বাংলাদেশ আছে, সিলেটের বাংলা ভাষা আছে, আমার ওয়েস্ট বেঙ্গলে দেখবেন মালদার একটা বাংলা ভাষা আছে, রাজবংশী কোচবিহার একটা বাংলাদেশ আছে। একদম আমার এখানে যারা মালদায় বিভিন্ন জায়গায় রাজস্থানে যায়, তাদের দেখবেন হাতের মধ্যে দাগ থাকে। আমি চাকরি করেছি তো, কেন? তারা ওখানে ওই সমস্ত পাথরের নানা রকম কাজ করে, এই জায়গাটা দেখলে বোঝা যাবে। আচ্ছা, আরেকটা দেখবেন কৃষক ভাইয়ের যে লাঙল নিয়ে যায়, এই জায়গাটা দেখবেন একটা কালো শেড থাকে, তাহলে প্রশ্ন হচ্ছে, আমি কেন আজকে একটা এক্সাম্পল দিচ্ছি, আমি বাংলা ভাষা বললেই বাঙালি হয়ে গেল? এটা কখনো হতে পারে? মোড অফ টকিং, সিগনিফিকেন্স, মুভমেন্ট, ওয়ারিং অ্যাপারেন্স দেখে বোঝা যায় যে আদৌ বাঙালি কিনা। আমি আপনাকে বলছি যে আমার দেশে অনুপ্রবেশ রোধে আপনি দেখেছেন কুয়েতে কি করেছে, 37,000কে তাড়িয়ে দিয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে যেভাবে নাকি অনুপ্রবেশ বাড়ছে, আমি একটা শুধু এক্সাম্পল দেবো আপনাকে, ক্যানিংয়ে আজকে দীর্ঘদিন ধরে 2021 সাল থেকে যারা ছিল আজকে ভোটার কার্ড করে নিচ্ছে, আধার কার্ড করে নিচ্ছে, এবং তারা পাসপোর্ট নেই, কিন্তু তারা দেখা যাচ্ছে তদন্ত, এবং এসটিএফকে আমি থ্যাঙ্কস জানাই, দারুণ কাজ করছে এখন। মালদা থেকে ধরছে, মুর্শিদাবাদ থেকে ধরছে, ইদানিং আমি দেখছি 5-6 মাস ধরে একদম ঝড়ের বেগে কাজ করছে। আচ্ছা, তারা কাশ্মীর থেকে এসে, আপনাকে আরেকটা বলি, 2014 সালে খাগড়াগড়ে যখন ইস্যু হয়, আপনি কি জানেন যে এনআইএ যদি না নিত, আমাদের এই ভয়ঙ্কর রূপটা আমরা জানতে পারতাম না। কেন? টোটাল এনআইএ কলকাতা পুলিশ, আগে আমাদের স্টেট পুলিশ করেছে, তানিয়া পারভিন, আপনি নামটা মনে রাখুন, তানিয়া পারভিন বসিরহাট থেকে ধরেছিল, MA পাস মেয়েটি, এবং দেখা গেল IMF মানে আজকে
বাংলাদেশের যে আজকে IJM, IMU এদের সাথে যুক্ত হয়ে কিভাবে লস্করি তৈবার সাথে দে হ্যাভ গট লিঙ্ক লাইক স্পাইডার্স নেট, মাকড়সার জালের মতো। আচ্ছা, এরা এই যে টোটাল 31 জন অ্যারেস্ট হয়েছিল, তার মধ্যে যে 19 জনের জেল হয়েছে, তার মধ্যে যে 2টি মেয়ের আজকে জেল হয়েছে এবং কোর্টে গিয়ে যখন গিলটি প্লিড করা মানে স্বীকার করেছে যাই বাংলাদেশ থেকে, এরা কি বাঙালি? তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে সারা ভারতবর্ষে সব জায়গায়, বিহারে দেখলাম টোটাল 8 কোটির মধ্যে 6 কোটি 50 লক্ষ অলরেডি ফর্ম ফিল আপ করে দিয়েছে, এবং ওখানে আপনি দেখছেন টোটাল বাদ পড়েছে হচ্ছে কি 33 লক্ষ। তাহলে আমার পশ্চিমবঙ্গটা কি ভারতের বাইরে? আর ইলেকশন কমিশন যে নির্দেশটা দিয়েছে সেটা তো সাংবিধানিক স্বীকৃতি আছে, তার যদি স্বীকৃতি না থাকে তাহলে মুখ্যমন্ত্রীর আজকে সাংবিধানিক স্বীকৃতি নেই, তাহলে প্রধানমন্ত্রীরও সাংবিধানিক স্বীকৃতি নেই। কারণ আপনি জানবেন, আপনি জেনে রাখবেন, আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন 1 থেকে 395, তার মধ্যে আমাদের প্রধানমন্ত্রী যে ফ্যাসিলিটি পাচ্ছে, আমাদের মুখ্যমন্ত্রী যা ফ্যাসিলিটি পাচ্ছে সেই সংবিধানে বলা আছে। কিন্তু তার আগে সবার প্রথমে আপনি তাকিয়ে দেখবেন নাগরিকদের নিরাপত্তা দেওয়ার কথা বলেছে। এইটাই নাকি আমরা এখানে থাকতে পারছি না, বাইরের থেকে লোক এসে ঢুকে যাচ্ছে। শোনো না, বাংলাদেশে আমরা 6 জন মিলে গিয়েছিলাম, আমাদের একজন মাত্র 2 দিন এক্সট্রা হয়েছিল বলে তাকে অ্যারেস্ট করে দিয়েছিল যে না আপনি কেন 2 দিন এক্সট্রা করেছেন, কেন না আপনার পাসপোর্ট ভিসাতে এতদিন টাকা ছিল। আমার ওখানে আর আজকে বনগাঁ থেকে শুরু করে দেখে আসুন যে তারা তো ঢুকছে, বিয়ে করছে, সন্তান হচ্ছে, আবার পঞ্চায়েতের মেম্বার হচ্ছে, আবার সভাপতি হচ্ছে, লজ্জায় মাথা নত হয়ে যায়। আজকে ঘৃণ্য রাজনীতি, আজকে আমাদের শুনে রাখুন, আমার হচ্ছে গিয়ে রাজ্য রাজনীতি, রাষ্ট্রনীতি আর দেশভক্তি কিন্তু এক নয়। আমার এটাই হচ্ছে বক্তব্য। বেশ, অরিন্দমদা, একদম শেষ থেকে আমাদের অনুষ্ঠানের 2026-এ কি মনে হচ্ছে অরিন্দমদা? পুলিশের রোল কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং যেহেতু আরজিকর প্রসঙ্গ আপনি তুললেন, শীতদাঁড়াটা একটা শীতদাঁড়া দিয়ে আসা হয়েছিল, এখনো বোধহয় দর্শকদের সেই দৃশ্য মনে থাকবে ডক্টরস ফোরাম যখন গিয়েছিল, কি বলবেন? দেখুন, আমার কথা হচ্ছে গিয়ে যে একজন নাগরিকও যদি ভোট না দিতে পারে, সাংবিধানিক যে রায়টা আছে, তাহলে সেই ভোট সে কাঁদবে না। বর্তমান যা সিনারিও আমি দেখতে পাচ্ছি, যদি আজকে ইলেকশন কমিশন যদি আজকে স্ট্রিক্ট ডাইরেকশন না দেয়, যদি প্রিভেন্ট না করতে পারে, যদি আমরা যে দৃশ্য আমরা দেখেছি যে 2018, 2019, 2021, 2023-এ যেভাবে নাকি মৃত্যু এবং রক্তগঙ্গা বয়ে গেছে, যদি তাই হয় তাহলে আমি বলবো যে অন্ততপক্ষে মানুষের দিকে তাকিয়ে আমার এই ভোটের দরকার নেই। তাহলে আমি কি বলবো? ভোট নিশ্চয়ই হবে। কি হবে? রাষ্ট্রপতি শাসনে হবে। তাহলে কারণ আইন শৃঙ্খলা যদি আজকে রাজ্য সরকারের আন্ডারে থাকে, তাহলে রাজ্য সরকারকে আজকে বলতে হবে যে এত মৃত্যু কেন হচ্ছে। ভারতের এতগুলো রাজ্যেতে আজকে ইলেকশন আছে, দেখবেন, শুনুন, কথা বলে দেবে মণিপুর, কথা বলে দেবে আজকে উত্তরপ্রদেশ। আরে ভাই, আপনারা যারা বলছেন তাদের বলি, মণিপুরে তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেই, আজকে উত্তরপ্রদেশে তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেই, আমার মুখ্যমন্ত্রী এই পশ্চিমবঙ্গে আছে। তাহলে উনি থাকাকালীন আজকে এত মানুষের মৃত্যু হচ্ছে কেন? কে দায়ী? অতএব আমার যে আজকে ভোটের রাজনীতি শুরু হয়েছে, এই যে ছেলেগুলো আজকে দেখবেন একটা বাহিনী তৈরি করছে, ওদেরকে বলে ঘাতক বাহিনী। এদের কাজ নেই, এদের লেখাপড়া নেই, শিক্ষা নেই, আজকে ভোটের সময় বলছে যা খুশি তাই করো, ভোটটা আমাদের পাই না। এ নীতি চলতে পারে না। অতএব আমার মনে হচ্ছে সাধারণ বিং দ্য পিপল অফ মডার্ন ডেমোক্রেটিক কান্ট্রি, আমার রাইট আছে, আমার স্বাধীনতা আছে, আমি আমার নির্বাচিত কাকে আমি ভোটটা দেব। অতএব আমার মনে হয় যদি আজকে প্রশাসন, রাজ্য প্রশাসন আজকে ইন কনসাল্টিং উইথ দ্য ইলেকশন কমিশনের সাথে আজকে চিন্তাভাবনা না করে যদি আজকে ইলেকশনে এইভাবে যদি রক্তবন্যা বয়ে যায়, তাহলে আমার মনে হচ্ছে আইদার ভোট বন্ধ করে দেওয়া হোক, আর তা নয়তো রাষ্ট্রপতি শাসনে ভোট করা। খুব বড় কথা বললেন যে ইদার ভোট বন্ধ করে দেওয়া হোক কিংবা রাষ্ট্রপতি শাসনের ভোট হোক। অরিন্দমদা, একদম লাস্টে জানতে চাইবো আপনার কাছে, এটা ছোট রিয়াকশন সংক্ষেপে, এই হিন্দুত্ব নিয়ে রাজ্যের প্রধান বিরোধী দল হিন্দুত্ব মেন ন্যারেটিভ হিসেবে সামনের দিকে আসছে, হিন্দু হিন্দু ভাই ভাই, পাশে শ্রমিক ভট্টাচার্য বলছেন যে সব ভোট এক জায়গায়, অর্থাৎ সরকারের বিরুদ্ধে যারা ভোট দেবেন সব এক জায়গায় হতে হবে। আপনার দেখুন, আমি না, এটা আমার খুব দুঃখ লাগে। কেন বলুন তো? আমি যখন বাংলাদেশে যাই, বিশ্বাস করো, আমার মামার বাড়ি, কিন্তু আমি যাই হচ্ছে গিয়ে শহীদুলের বাড়িতে প্রথম, আমি কিন্তু আজকে ইব্রাহিমের বাড়িতে যাই। ওরা যখন আসে, বিশ্বাস করবো ভাই, আমি আপনাকে ঈশ্বরের নামে বলি, ওই ইব্রাহিম শহীদুল যখন আমার বাড়িতে আসে, আমার বিছানায় থাকে, আমার লুঙ্গি পরে। আপনারা বলছেন নারী পুরুষ, আমি বলি শুধু মানুষ। আজকে যে নীতি নেওয়া হয়েছে সেই নীতিতে কিন্তু আমি বিরোধিতা করি। কিন্তু না, দাঁড়ান, কিন্তু এই ক্ষেত্রে যদি দেখা যায় যে একটা সংখ্যক একের পর এক হত্যা করে যাচ্ছে এবং তাদেরকে টোটালি মিসগাইডেড করছে,
টোটালি। কারণ আমাদের মধ্যে কিন্তু আগে এই বিভেদটা ছিল না। এই বিভেদটা কেন এখন হয়েছে? আগে তো এরকম ছিল না। তার জন্য রাজনীতিবিদরা দায়ী, এবং এটা থেকে গিয়ার আপ করে কিন্তু বেরিয়ে আসতে হবে। বেশ বেশ দারুণ বললেন অরিন্দম দা, অনেক ধন্যবাদ আপনার সময়ের জন্য। আপনি অনেক ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিয়েছেন। আপনারা দেখলেন খুব গুরুত্বপূর্ণ কিন্তু যে পুলিশের রোল কি হবে। আবার সেই আগস্ট মাস আসছে, অর্থাৎ 1 বছর আরজিকর কাণ্ডের কিন্তু পূর্ণ হতে যাচ্ছে, এবং অনেক বিস্ফোরক তথ্য আমরা আজকের পর্ব থেকে আপনাদের সামনে তুলে ধরলাম। এবং আগামী দিনে প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য বলছেন যে ভোট ইদার রাষ্ট্রপতি শাসনে হোক কিংবা ভোট বন্ধ হোক, ভোট না করলেই হয়। এটাই সবার কাম্য, আমাদের প্রত্যেকের কাম্য এটাই। মানুষ গণতান্ত্রিকভাবে ভোট দিক, যাকেই ভোট দিক, আপনারা যাকেই ভোট দিন, গণতান্ত্রিকভাবে যেন ভোট হয়, এটাই কিন্তু আমাদের মূল বক্তব্য আপনাদের সামনে তুলে ধরবার। শেষ কথা আপনারা বলবেন। আজকের পর্ব এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন ট্রাইবস টিভি বাংলা। নমস্কার, ভালো থাকবেন।